সকাল তখন 9টা 9:15 বাজে। আজ রবিবার। সবে গ্যাসে মাংস চাপিয়ে কষতে শুরু করেছি। সুমি হাতে হাতে এটা ওটা ধরিয়ে দিচ্ছে। হঠাৎ বাইরে গেটে ঠকঠক শব্দ। প্রথমে কানের কাছে গড়গড় করে চলা কুচিনা ফ্যানের বিকট শব্দে শোনা যায়নি। শব্দ শুনে একটু অবাক হলাম। এখন আবার কে এলো? নিশ্চয়ই মনসার চাঁদা। কারণ এখন চেনা জানা বা আসা যাওয়া কেউ এলে হয় আগে ফোন করে, নয় কলিং বেল বাজায়। গ্যাসে আগুন কমিয়ে আমি গেলাম দেখতে কে এসেছে দেখি। গেটের বাইরে দাঁড়িয়ে বড় মা। সুমি, এই দেখো কে এসেছে। কে? গেটের ওদিক থেকে বড় মা বলল, আমি গো, আমি তোমার বড় মা। প্রায় শশব্যস্ত সুমি এলো গেটের কাছে। ততক্ষণে আমি গেট খুলে বড় মাকে ভিতরে নিয়ে এসেছি। বুঝলে বৌমা, আজ সকালে উঠেই আমার ওলু বেটাকে দেখতে খুব মন হলো, তাই চলে এলাম। সুমি এসে বড় মার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, বেশ করেছেন, আসুন আসুন। তারপর বড় মার হাত ধরে সোজা রান্নাঘর কাম ডাইনিং এর ছোট্ট জায়গাটাতে নিয়ে গিয়ে ফ্যান চালিয়ে চেয়ারে বসিয়ে দিল। বড় মা আমাদের বংশের এখনো পর্যন্ত টিকে থাকা একমাত্র পূর্বসূরির চিহ্ন। ছোটখাটো ফর্সা, বছর 85 অসম্ভব আত্মমর্যাদা সম্পন্ন এক প্রাচীন ধারার জীবন্ত প্রতিনিধি। জ্যাঠামশাই গত হয়েছেন বছর 7। তারপর সম্পূর্ণ একা এই মানুষটি তার মেয়েদের কাছেই থাকেন। মাঝে মধ্যে আমাদের কাছে কিছুক্ষণের জন্য আসেন, গল্প করেন, খোঁজ খবর নেন আমাদের, তারপর চা খেয়ে চলে যান। থেকে খাওয়া দাওয়া করে যেতে বললেও শোনেন না। বলেন, আমার অনেক ভজকট নিয়ম রে বাবা, তোদেরকে সেসব ঝামেলা করতে হবে না। যেদিন মনে হবে নিজে থেকেই থাকবো, তোদের বলতে হবে না। তাছাড়া আমার এখন চিবিয়ে খাওয়ার ক্ষমতাটাও তেমন নেই, ইত্যাদি। আজ কিন্তু চেয়ারে বসতে বসতে বড় মা প্রথম কথাটাই বলল, ওলু বেটা, আজ সারাদিন আমি তোদের সঙ্গেই থাকবো রে। কদিন থেকেই তোর জন্য মনটা উতলা হয়ে আছে। আজ সারাদিন তোদের সবাইকে কাছে থেকে দেখব, তোদের গন্ধ শুকব, তোদেরকে ইচ্ছে মতো ছুঁয়ে দেখব, কথা বলবো। আমার খাওয়ার জন্য ব্যস্ত হবি না। আমি শুধু একটু দই ভাত খাবো। আমি এখন একবার খাই। আমার কিছু নিয়ে ভাববি না। আমি শুধু তোদের সঙ্গে সারাদিন থাকবো, ব্যাস। বাহ, খুব ভালো, থাকুন। অনেক পুরনো কথা শুনবো আজ আপনার কাছে। আমি বললাম বড় মাকে। মাংস রান্না কিছুক্ষণ বন্ধ রেখে হাত টাত ধুয়ে আমি চা করে দিলাম। সঙ্গে কি দেব, বিস্কুট না ভুজিয়া? জিজ্ঞেস করাতে বড় মা বলল, চায় ডোবালে নরম হয় এইরকম একটা বিস্কুট দে বাবা, অন্য কিছু দিস না। চা খাওয়ার পর সুমি বলল, বড় মা, শুধু দই ভাত কেন খাবেন? আমি বরং আপনার জন্য একটু ঝোলঝোল আলু পোস্ত করে দিই। এখন যে পোস্তটা পেয়েছি এটা স্বাদ খুব ভালো। বড় মা বলল, আমার একার জন্য আর আলু পোস্ত করতে যেও না। খুব হলে একটু ভাত আমি আলু সেদ্ধ দিয়ে খেতে পারি, একটুখানি ঘি দিলেই চলবে। সুমি অবশ্য নিজের ইচ্ছেতেই কুচি কুচি করে আলু কেটে ভেজে নিল, আর বড় সাইজের বড়ার মতো কিছুটা পোস্ত বেটে নিল। বলল, খাওয়ার সময় গরম গরম ভেজে দেব। বাড়িতে দই তো থাকেই, অসুবিধা হবে না। বড় মা অবশ্য বারবার কুণ্ঠিত সুরে সুমিকে বলে যাচ্ছিল, তুমি এত ব্যস্ত হলে আমার খুব লজ্জা হচ্ছে। আমার খাওয়ার জন্য একদম ভেবো না। একবেলা একটু আমি খাই, রাত্রে কিছু খাই না। রাত বিরাতে বাথরুম যেতে ভয় করে, তাই রাত্রে কিছু খেতে চাই না। এরপর মাংস কষে জলখাবার খেয়ে আমি বেরিয়ে গেলাম। ফিরলাম প্রায় 2টো নাগাদ। কদিন ধরেই চূড়ান্ত গরম চলছে। শ্রাবণ মাস শেষ, অথচ বৃষ্টির পাত্তা নেই। রোদে যেন আগুনের তাপ। বাড়ি এসে দেখি বড় মা খাওয়া শেষ করে খালি থালায় হাত রেখে সুমির সঙ্গে গল্প করছে। আমি বলি, ধুর, এই গরমে বসে আছেন কেন? ঘরে বসুন, আমি এসি চালিয়ে দিয়েছি। এত গরমে কষ্ট করার কোনো মানে হয় না। বড় মা বলল, দেখ না, আমি বললাম ওলু আসুক, একসঙ্গে খাবো। কোনো দিন তো ওর সঙ্গে বসে খাইনি, কিন্তু সুমি জোর করে খেতে দিয়ে দিল। আমি বললাম, না না, ঠিক আছে, এই গরমে খাওয়াটাও একটা বিরাট কাজ। খাওয়া হয়ে গেছে, এবার ঘরে ঢুকে পড়ুন। বিকেল পর্যন্ত খোঁজখাজ গল্প, একটু ঘুম, তারপর চা। সন্ধ্যা হলো। বড় মা, রাত্রে আপনি কি খাবেন? দুধ মুড়ি না দুধ রুটি?
বড়মা বলল, কতদিন রাত্রে আমি খাই না, কিন্তু আজ খাবো, তবে দুধ খাবো না। হজম করতে পারবো কিনা জানি না। আমি শুধু রসগোল্লা আর রস দিয়ে দুটো ছোট্ট রুটি খাবো। বাড়িতে রসের মিষ্টি আছে তো? না থাকলে যা আছে তাই দিয়েই খাবো। আমার জন্য কিছু আনতে যাস না আবার। সন্ধ্যার সময় আরেকবার চা বানাতে গিয়ে আমি হঠাৎ বুদ্ধি করে অল্প একটু নিরামিষ ঝোল ঝোল বেশি করে ঝাল দিয়ে আলু ছেঁচকি করে নিলাম। রাত্রে আড্ডা মেরে এলাম 10টা নাগাদ। রাত্রে একসঙ্গেই খেলাম, তবে আমিষ দূরত্ব রেখে। বড়মা খেতে খেতে কত গল্প করে চলে। সেই 15 বছর বয়সে তোর জ্যাঠার হাত ধরে তোদের বংশের বড় বউ হয়ে এসেছিলাম। দেখতে দেখতে কত বছর হয়ে গেল, 70-72 বছর তো হবেই। রঘুনাথগঞ্জের সিদ্ধিকালী থেকে রামপুরহাট। জীবনে প্রথম গ্রাম ছেড়ে বেরোলাম তোদের বাড়ির বউ হয়ে। তখন পরিবারে কত মানুষ, হই হই কাণ্ড চলে সারাদিন। 100 লোকের পাত পড়ে বাড়ির লোকজন মুনিশ মাহিন্দার নিয়ে। তারপর তোর মা এলো, আরো অনেক বউ এলো। কত স্মৃতি, কত গল্প, কত মৃত্যু। এরপর যাযাবরের মতো এদেশ সে দেশ। বড়মা বলে, আমি শুনি। বড়মার মুখে শুধুই শ্বশুরকুলের কাহন, নিজের বাড়ির কথা যেন ভুলেই গেছে একেবারে। ও বড়মা, আপনার বাপের বাড়ির গল্প কিছু বলুন, শুনি। গল্প কি রে? এ তো সব সত্যি ঘটনা। বাপের বাড়ির কথা কি বলবো? 15 বছর বয়সে যে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, তারপর এতগুলো বছর তো তোদের গোষ্ঠীর সঙ্গেই কাটলো। হ্যাঁ, বাবার বাড়ি গেছি বহুবার, পুজোতে, উৎসব অনুষ্ঠানে গেছি, কিন্তু দুদিনের বেশি কোনোদিন থাকিনি। ভালো লাগতো না। বাবা মাও ছিল না। ভাইদের সংসারে কে থাকতে যাবে? তাছাড়া বিয়ের 4 বছর পর তোর ঠাকুমা চলে গেল। গোটা সংসার চাপলো আমার কাঁধে। তখন কতই বা বয়স আমার। তোর বাবা পিসিরা ছোট, শ্বশুর মশাই কারো হাতে খান না। চাষবাস, গরু বাছুর মাহিন্দার সামলাতে গিয়ে বাপের বাড়ির কথা মাথাতেই থাকতো না। পরে তো ভাইরা সব গ্রামের পাট চুকিয়ে শহরে চলে গেল। কি আর যাবে ওখানে? বড়মা, এভাবে বলবেন না। এখন মেয়েদের প্রচুর অগ্রগতি হয়েছে। আপনার এইসব কথা ওরা শুনলে রাগ করবে, বলবে আপনাকে আমার গোষ্ঠীর লোকজন কৃতদাসী করে রেখেছিল, দুটো ভাত দিয়ে আপনাকে পিষেছে। বড়মা বলল, হ্যাঁ, এখন সত্যি মেয়েদের খুব স্বাধীনতা। নিজেরা চাকরি করে, টাকা রোজগার করে, ছেলেদের সেভাবে পরোয়া করে না। কিন্তু আমাদের তো বিদ্যা শিক্ষা ছিল না, আর তখন গ্রামের মেয়েদের কাউকে দেখিনি রোজগার করতে। এখন দেখছি, শুনছি তোর গোষ্ঠীর কত মেয়ে এখন কত স্বাবলম্বী হয়েছে খবর পাই। কিন্তু আশ্চর্য কি জানিস, সেদিন অত শত জানতাম না, তাই মন খারাপ হতো না ঠিক। আজ সব জেনেও কেন জানি না মনে এক বিন্দু অনুতাপ নেই। মেয়েদের কাছে শ্বশুরবাড়ির ভিটে যে কত পবিত্র আর নিরাপদ, যে বোঝে না সে বোঝে না। যে মেয়ের শ্বশুরবাড়ির আশ্রয় নেই তার কি আছে? রাত হলো অনেক, আমরা বহুদিন এতখানি রাত্রি জেগে থাকি না। আজ বড়মার কথা শুনতে শুনতে রাত হয়ে গেল। সুমি, ছেলে সব ঘুমিয়ে পড়েছে, আমারও ঘুম পাচ্ছে। ফিসফিস করে বড়মা এবার বলল, ঘুম আসছে বাবা, ঘুমো, অনেক রাত করে দিলাম তোর। কিন্তু যে কথাটা বলার জন্য আজ এসেছি সেটা এবার বলি, শোন। আমার বয়স হয়েছে, কবে গোবিন্দ ডাক দেন ঠিক নেই। যেদিন চলে যাব আমার অসুচটা খুব ভালো করে পালিস বাবা। আমার তো ছেলে নেই, সব মেয়ে, ওদের গোত্র অন্য, ওরা ওদের মতো যা করার করবে, কিন্তু আমার আত্মা তোদের কাছেই ঘুরবে। আমার শরীর মন তোদের গোষ্ঠীর বাইরে কিছু জানে না রে। তোদের একটু জলছিটা না পেলে আমার আত্মা শান্তি পাবে না। আমি ধমক দিয়ে বললাম, কি সব আবল তাবল বকতে শুরু করলেন? বেশ হচ্ছিল কথা, হঠাৎ মরার কথা এলো কেন? এখন আপনি সুস্থ, যখন গোবিন্দ ডাকবে তখন ভাবা যাবে। আর অসুচ তো পালতেই হবে, এটা আবার এত উদ্বেগ নিয়ে বলার কি আছে? আছে রে আছে, বুঝবি না তুই। এই যে বললি অসুচ তো পালতেই হবে, এটা শুনেই মনটা তৃপ্তিতে ভরে গেল। আমি বললাম, বেশ, ঘুমিয়ে পড়ুন। খুব ভোরে উঠি আমি, উঠলাম আজও। টুকি মেরে দেখলাম বড়মা ঘুমন্ত। ভেবেছিলাম হঠাৎ ঠান্ডা ঘরে হয়তো ভোরের দিকে অসুবিধা হতে পারে, কিন্তু তেমন কিছু হয়েছে বলে মনে হলো না। চা বানিয়ে খেয়ে হাঁটতে চলে গেলাম। বেশ কিছুক্ষণ পর হেঁটে বাড়ি ফিরলাম। দেখি
বড়মা মেয়ের বাড়ি যাওয়ার জন্য তৈরি। চা খেয়ে সুমির সঙ্গে গল্প করছে। আমি আসা মাত্রই উঠে দাঁড়িয়ে বলল, তাহলে আমি চলি, আবার যখন মন চাইবে চলে আসব। এর মধ্যে যদি গোবিন্দ ডেকে নেয় তবে তো ছুটি হয়েই গেল। এবেলা থাকবেন না? আমি বললাম, না রে, সঙ্গে একটাই শাড়ি এনেছি। এবার যখন আসবো তখন দুদিন থাকার মতো করে তৈরি হয়ে আসব। আমি সুমিকে বললাম, একটু এগিয়ে দাও। বড়মা উঠল। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার দিকে তাকিয়ে নীরবে যেন জানতে চাইল, কি রে, রাত্রের কথা মনে থাকবে তো? আমিও নীরবে মাথা নেড়ে আশ্বস্ত করলাম তাকে। বড়মা চলে গেল।